সুনাইনা তার শাশুড়ি মা উষা দেবী ও তার স্বামী নিময়ের সঙ্গে ছোট্ট একটা গ্রামে বসবাস করত। উষা দেবী খুবই চালাক মহিলা ছিল, আর নিময়ও তার মায়ের মতো খুবই চালাক ছিল। নিময় কিছুই কাজ করত না, শুধুমাত্র ঘুরে ফিরে খেত। যেমন হোক করে উষা দেবী ও নিময় তাদের খরচ বের করে নিত। একদিন উষা দেবী তার বৌমা সুনাইনাকে বলে, বৌমা, আমি কি বলছিলাম, বেশ কয়েকদিন হয়ে গেল তুমি তোমার মায়ের বাড়ি যাওনি। যাও, তোমার মায়ের বাড়ি থেকে কদিনের জন্য ঘুরে এসো। তোমাকে দেখে তোমার মা খুব খুশি হয়ে যাবে, আর ওনার খুব ভালোও লাগবে। মা, এইরকম ভাবে বারবার মায়ের বাড়ি যেতে ভালো লাগে না। সবাই কি ভাববে বলুন? আর তাছাড়া তো মায়ের সঙ্গে রোজেরই ফোনে কথা হচ্ছে। বৌমা, তুমি কি পাগল আছো? দেখো, ওটা তো তোমার প্রথম বাড়ি, আর ওইখানেই যেতে তোমার ভালো লাগে না? যাও, কিছুদিনের জন্য ঘুরে এসো, তাহলে ওনাকেও ভালো লাগবে। বৌমা, তুমি ওপরওয়ালার কাছে ধন্যবাদ জানাও যে তুমি আমার মতো একজন শাশুড়ি মা পেয়েছো, আর না হলে কে এই রকম বৌমার কথা ভাবে বলো? হ্যাঁ মা, আপনি তো এই কথাটা একদমই ঠিক বলেছেন। আমার অনেক বান্ধবীরা আছে, কিন্তু তাদের শাশুড়ি মারা খুবই চালাক। নিজের ফায়দার জন্য বৌমাদেরকে বোকা বানায়। আর এক তো আমার শাশুড়ি মা, আপনি তো আমার কথা সবসময় ভাবেন। আপনি আমাকে এত ভালোবাসেন যে আমাকে কোনোদিন মায়ের কমি অনুভব করতেই দেয়নি। সত্যি মা, আপনি খুব ভালো। আচ্ছা বাবা, থাক, আমার অনেক তারিফ করে ফেলেছো, এবারে চুপ করো বৌমা। যখন আমিও নতুন নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছিলাম, তখন আমারও আমার মায়ের বাড়ির কথা মনে পড়তো। আচ্ছা, ওসব কথা বাদ দাও, যাও এখন তুমি তোমার মায়ের বাড়ি থেকে ঘুরে এসো। সুনয়না তার শাশুড়ি মায়ের সঙ্গে যখন কথা বলছিল, তখন সেখানে সুনয়নার স্বামী নিময় চলে এসে বলে, ব্যাস, শুরু হয়ে গেল এর মায়ের বাড়ি যাবার নাটক। সবসময় যদি মায়ের বাড়ি যাই, তাহলে এইখানে সংসারটাকে সামলাবে, কোথাও যেতে হবে না তোমাকে। নিময় বাবা, তুই আমাকে এটা শেখাতে যাস না। কি করতে হবে আর কি না করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। উষা দেবীর কথা মতো সুনয়না মায়ের বাড়ি চলে যায়। এই রকম ভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। কিছুদিন পর সুনয়না নিময়কে ফোন করে তাদের বাড়ি নিয়ে যাবার কথা বলে, কিন্তু নিময় সুনয়নার কথাগুলো যেন শুনেও শুনতে পায় না। সুনয়না নিময়কে সবসময় একটাই কথা বলে যে তাকে তার মায়ের বাড়ি থেকে যেন শ্বশুর বাড়িতে নিয়ে যায়। সুনয়না যখন দেখে যে তার স্বামী তার কোনো কথাই শুনছে না, তখন সুনয়না তার শাশুড়ি মাকে ফোন করে। আমি আপনার ছেলেকে এতবার ফোন করলাম আর বললাম যে আমাকে এখান থেকে নিয়ে যাও, কিন্তু উনি আমার কোনো কথাই শুনছে না। মা, আপনি আপনার ছেলেকে বলুন না ও যেন আমাকে এখান থেকে নিয়ে যায়। বৌমা, আমি তোমাকে কি করে বলি বলো তো? বলাটা হয়তো ঠিক নয়, কিন্তু প্রবলেমটা এমনই হয়েছে যে আমাকে বলতে হচ্ছে। কি হয়েছে জানো বৌমা? নিময়ের চাকরিটা চলে গেছে, আর বাড়িতে অনেক প্রবলেম হচ্ছে। তাই জন্য যদি তুমি তোমার মায়ের বাড়ি থেকে কিছু পয়সা নিয়ে আসো, তাহলে আমাদের অনেক বড় উপকার হয়ে যেত। আচ্ছা ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না। বলুন কত টাকা দরকার? আপনাকে এই নিয়ে কিছু ভাবতে হবে না, আমি মায়ের থেকে যেমন হোক করে জোগাড় করে দিচ্ছি। তোমার মতো ভালো বৌমা আমি আর একটাও দেখিনি। এদিক সেদিক 1 লক্ষ টাকা দরকার। আর হ্যাঁ, চিন্তা করবে না একদম, আমি এখন এই টাকাটা ধার নিচ্ছি। যখন নিময়ের চাকরি চলে আসবে, তখন আমি এই টাকাটা আবার ফেরত দিয়ে দেব। সুনয়না যেমন হোক করে 1 লক্ষ টাকা তার শাশুড়ি মায়ের ব্যাংকে পাঠিয়ে দেয়। এই রকম ভাবেই বেশ কিছু সময় কেটে যায়। তারপর সুনয়না তার শাশুড়ি মাকে আবারও ফোন করে। মা, আমি তো আপনার কথা মতো টাকা পাঠিয়ে দিলাম, এবার আপনি আপনার ছেলেকে বলুন না আমাকে এখান থেকে নিয়ে যেতে। আমি আর কতদিন এখানে থাকবো বলুন? বৌমা, তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে। আর আমি তোমাকে এইরকম ভাবে কষ্টের মধ্যে একদমই দেখতে পারবো না। তাই জন্য বলছি, কিছুদিন তুমি ওইখানেই থেকে যাও। বাড়ির পরিস্থিতি যখন ভালো হয়ে যাবে, তখন আমি নিজে তোমাকে গিয়ে নিয়ে আসবো। তুমি চিন্তা করো না বৌমা। এই বলে উষা দেবী ফোন রেখে দেয়।
উষা দেবী ও তার ছেলে দুইজন মিলে 1 লক্ষ টাকা নিয়ে খুব মজা করে নেয়। এইরকম ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন উষা দেবী তার বৌমা সুনাইনাকে ফোন করে। বৌমা, ক্ষমা করবে আমাকে, বারবার তোমার সামনে হাত পাততে হচ্ছে। দেখো না বৌমা, নিময় এখনো কোনো চাকরির খোঁজ পেল না, আর আমি টাকাটা তোমার থেকে ধার নিয়েছিলাম, সেই টাকাটাও তো খরচ হয়ে গেছে। টাকাটা শেষ হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি। বৌমা, তুমি কি আমার জন্য আর একবার তোমার মায়ের কাছে হাত পাততে পারবে? তোমার মায়ের কাছ থেকে যদি আরো কিছু টাকা ধার চেয়ে দাও, তাহলে আমার আরো উপকার হবে বৌমা। আর এইবারে দয়া করে 2 লক্ষ টাকা দেবে। আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, তোমার মাকে সব টাকা শোধ করে দেব। সুনয়না ভাবতো তার শাশুড়ি মা সত্যি কথাই বলছে, তাই বেশি কিছু না ভাবনা চিন্তা করে সুনয়না তার শাশুড়ি মাকে 2 লক্ষ টাকা দেয়। এইরকম ভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। উষা দেবী ও তার ছেলে নিময় দুইজন মিলে এইরকম ভাবে বারবার সুনয়নার কাছে টাকা চাইতে থাকতো। সুনয়না একটু হলো কিছু আন্দাজ করতে পারছিল। সুনয়না ভাবছিল যে কিছু তো গড়বড় আছে। তাই একদিন সুনয়না ভাবে যে সে কাউকে কিছু না জানিয়ে সে একাই তার শ্বশুর বাড়ি চলে যাবে, আর সেখানে গিয়ে দেখবে কি হচ্ছে। পরের দিন সকালে সুনয়না কাউকে কিছু না জানিয়ে তার শ্বশুর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে একদমই অবাক হয়ে যায়। সুনয়না দেখে যে তার শাশুড়ি মা আর তার স্বামী দুইজনেই নিজেদের বন্ধুদেরকে নিয়ে পার্টি করছে। তখনই নিময়ের চোখ সুনয়নার দিকে যায়। সুনয়নাকে দেখে উষা দেবী ও নিময় একদমই হতভম্ব হয়ে যায়। তখনই সব বন্ধুরা সেখান থেকে চলে যায়। তখন সুনয়না রাগেতে বলে, এটাই ছিল তোমাদের মজবুরি? এটার জন্যই আপনারা দুইজন আমার থেকে এত টাকা নিয়েছেন? আচ্ছা, এটাই ছিল আপনাদের প্ল্যান, তাই তো? আপনারা আমাকে মায়ের বাড়িতে রেখে আমার থেকে টাকা হাতিয়ে নিতে চান? আপনাদের মধ্যে এইরকম ভাবনা চিন্তা রয়েছে, আমি তো জানতামই না। না বৌমা, তুমি আমাদের ভুল বুঝছো। কারণ কি বলো তো, নিময় চাকরিটা পেয়ে গেছে তো, তাই জন্য আমি ওদেরকে পার্টি দিচ্ছিলাম। আর তুমি ভাবছো কি তোমার থেকে টাকা নিয়ে আমরা পার্টি করছি? বাহ, নিময় চাকরিটা পেয়ে গেছে আর আপনারা কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? আমার পিছনে আপনারা পার্টি করছেন। নিময় চাকরিটা পেয়েছে, এটা তো আমারও জানার অধিকার আছে। আমি তো এই বাড়ির বৌমা, আর আমাকে না জানিয়ে আপনারা পার্টি দিয়ে দিলেন। নিময়, কালকে তো তোমার সঙ্গে কথা হলো, আর কাল তো তুমি কান্নাকাটি করছে টাকার জন্য, যে তোমার অনেক টাকার প্রয়োজন। আর আজ হঠাৎ আপনার ছেলে চাকরিটা পেয়ে গেল, আর চাকরি পাবার সাথে সাথেই পার্টি দিয়ে দিলেন। বাহ, এই কথাটা তো আমার মাথায় একদমই ঢুকলো না। আমার শাশুড়ি মা এত চালাক হবে আমি তো কোনোদিনও ভাবিনি। না না বৌমা, তুমি আমাদেরকে ভুল বুঝছো। কারণ কি বলো তো, নিময়ের বন্ধুরা হঠাৎ করে এসে গিয়েছিল, আর তাই হঠাৎ করেই সবকিছু হয়ে গেছে। তোমাকে বলার টাইমই পেলাম না। আচ্ছা, এই কথাটা বলার মতন আপনার টাইম হলো না, আর টাকা চাইবার সময় তো ঠিক আপনার টাইম হয়ে যায়। আপনি তো শুধু এটাই জানেন যে টাকা কি রকম ভাবে চাইতে হয়। মা, আপনি তো আপনার বৌমাকে চেনেন না, আপনি শুধু আপনার বৌমার টাকাকে চেনেন। যদি আপনাদের এতই টাকা খরচ করার শখ, পার্টি করার শখ, তাহলে নিজেরা উপায় করে খরচ করুন। নিজে পয়সা উপায় করা খুবই কঠিন, আর অন্যের পয়সা ফুর্তি করা খুবই সহজ। সুনয়নার মুখে এইরকম কথা শুনে নিময় খুবই রেগে যায়। রাগেতে নিময় সুনয়নাকে বলে, এই আমি অনেকক্ষণ থেকে তোমার এই বকবক শুনছি। এটা আমার ঘর, ঠিক আছে? আর এখানে আমি পার্টি করি আর যাই করি সেটা আমার ব্যাপার। আর তুমি তো এই বাড়ির বৌমা, তোমার দায়িত্ব আমাদেরকে খুশি রাখার। আমরা তোমার থেকে কতই বা পয়সা নিয়েছি, কি এমন হচ্ছে তোমার? আর তাছাড়া তুমি তো তোমার শ্বশুর বাড়িতে দিয়েছো, তাই না? নিময় ও সুনয়নার মধ্যে ঝামেলা হয়। তখন নিময় আরো রেগে যায়। রাগের মাথায় নিময় সুনয়নাকে মারধর করতে থাকে। আর তখন সেখানে সুনয়নার মা ও তার সঙ্গে 2টো পুলিশ আসে। তখন সুনয়নার মা কাবেরী দেবী বলে, আপনারা ভাবছেন তাই না যে আমি এখানে কি করে এসে গেলাম, আর আমার সঙ্গে পুলিশ, এটাই ভাবছেন তাই না? তাহলে শুনুন, পুলিশকে আমি নিয়ে এসেছি।
আমি বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি সুনাইনা খুব টেনশনের মধ্যে রয়েছে। আর আজকে ও কাউকে কিছু না জানিয়েই সুনাইনা শ্বশুর বাড়িতে চলে এলো। আর আমি ওর পিছন পিছন এসেছিলাম, বাইরে থেকে সব কথাই শুনেছি। তখন আমার মনে হলো যে এই ঘটনাটা পুলিশকে জানাবার খুবই দরকার, না হলে এইরকম অত্যাচারীরা শাস্তি কিরকম ভাবে পাবে। তখন পুলিশ নিময় ও উষা দেবীকে থানায় নিয়ে চলে যায় এবং তাদের দুইজনকেই জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। আর কিছুদিন পর সুনাইনা ও নিময়ের ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে সুনাইনা হাসি খুশিতে জীবন কাটাতে থাকে। নলপুর গ্রামে নিরুপমা দেবী তার দুই ছেলে শোভন এবং সঞ্জয়কে নিয়ে বসবাস করে। শোভন এবং সঞ্জয় দুই ভাই একই অফিসে কাজ করত। সেখান থেকেই তারা দুই ভাই বেশ ভালো টাকা বেতন পেত। তাদের কোনো কিছুরই অভাব ছিল না, তারা বেশ হাসি খুশিতে দিন কাটছিল। এমনই একদিন নিরুপমা দেবী তার দুই ছেলেকে বলে, শোভন, সঞ্জয়, দেখ বাবা, আমার দ্বারাই আর বাড়ির কাজ করা সম্ভব হচ্ছে না। এবার কি তোরা তোদের পছন্দ মতো মেয়ে আনবি, নাকি আমি পছন্দ করে নিয়ে আসবো? না মা, তুমি যেই মেয়েকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব, আমার কোনো অসুবিধা নেই। ও বাবা, তাহলে যে আমাকে খুঁজতে হবে। ঠিক আছে, কিন্তু সঞ্জয় তুই কি বলিস? আসলে মা, আমি একটা মেয়েকে পছন্দ করি। ও খুবই মডেল, ওর নাম হলো শিল্পা। শিল্পা মডেলের সাথে সাথে খুবই গুণবতী মেয়ে। ও তাহলে ঠিক আছে, আমি তোদের দুই ভাইয়েরই একই মণ্ডপে বিয়ের কাজটা সেরে ফেলবো। কিছুদিনের মধ্যে নিরুপমা দেবী শোভনের জন্য পাশের গ্রামের একটা মেয়ে নন্দিনীকে পছন্দ করে। মেয়েটা খুবই সংস্কারী ছিল। নন্দিনী তার মা কমলা দেবী ও তার বাবা হরিশ্চন্দ্র বাবু এবং তার ছোট ভাই রোহিতকে নিয়ে বসবাস করত। কিছুদিন পর শোভনের সঙ্গে নন্দিনীর বিয়ে হয়, আর তার সাথে সঞ্জয় এবং শিল্পারও বিয়ে হয় একই মণ্ডপে। নিরুপমা দেবী তার দুই ছেলের বিয়ের কাজ সেরে ফেলে। পরের দিন থেকে নন্দিনী সবসময় ঘোমটা দিয়ে থাকতো। দুই বৌমার মধ্যে অনেক পার্থক্য ছিল। তারা যখনই বাড়ির ভিতরে প্রবেশ করে তখন নিরুপমা দেবী তার বড় বৌমা নন্দিনীকে বলে, বাহ, আমার দুই বৌমা খুব সুন্দর হয়েছে, কিন্তু বড় বৌমা, আমি যে এখনো পর্যন্ত তোমার মুখটাই তো ঠিক মতো দেখতে পেলাম না। তুমি এত বড় ঘুমটা টেনে রয়েছো কেন? আমি কি তোমার শ্বশুর মশাই? বাড়িতে তো শুধু আমিই রয়েছি, আমার সামনে ঘুমটা দেবার কোনো প্রয়োজন নেই। এত বড় ঘুমটা দিয়ে যদি পড়ে যাও তাহলে কি হবে ভেবে দেখেছো? না না মা, ঘুমটা তো আমাকে দিতেই হবে, কারণ এটা তো আমার শ্বশুর বাড়ি, আর আপনি আমার মুখ দেখতে চাইছেন তো। এই বলে নন্দিনী তার ঘুমটাটা উপরে তুলে দেয়। সেই দেখেই নিরুপমা দেবী বলে, বাহ, আমার বড় বৌমাকে তো খুব সুন্দর দেখতে, একদম চাঁদের টুকরোর মতো। মা, তোমার বৌমাদের প্রশংসা করা শেষ হয়েছে নাকি এখনো বাকি রয়েছে? তুমি যদি বলো এবার আমরা একটু রেস্ট নিতে পারি। মা, সত্যি আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, আমার দ্বারা আর দাঁড়ানো সম্ভব হচ্ছে না। আমি তো চললাম আমার রুমে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তোরা ক্লান্ত হয়ে পড়েছিস। ঠিক আছে, যা বৌমা, তোমরাও যাও, রুমে গিয়ে আরাম করো। কাল তোমাদের দুইজনকে রান্না করতে হবে, একটু তাড়াতাড়ি উঠে পড়বে। আর ভেবে রেখো কি রান্না করবে। তোমরা যেটা বানাতে পারো সেটাই বানাবে। ঠিক আছে মা, এবার তাহলে আমরা আমাদের রুমে যাচ্ছি। এই বলে তারা সকলে রুমে চলে যায়। পরের দিন সকালেই শিল্পা স্নান করে একটা শর্ট ড্রেস পরে, অন্যদিকে নন্দিনী স্নান করে শাড়ি পরে, মাথায় লম্বা ঘুমটা দিয়ে বাড়ির সমস্ত কাজ করতে থাকে। শর্ট ড্রেস পরে শিল্পা যখন নিচে আসে, সেই দেখে তার শাশুড়ি মা তাকে বলে, ছোট বৌমা, তুমি একই রকম কাপড় পরেছো। আমি মানছি তুমি একটা মডার্ন মেয়ে, কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি বিয়ের পরও শাড়ি পরবে না। এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, এবার শাড়ি পরা দরকার। মা দেখুন, সবার নিজের চয়েস আছে, সবার পছন্দ এক নয়। আমি নন্দিনীর মতো অত বড় ঘুমটা টেনে চলতে পারবো না। আমি এই রকমই জামা কাপড় পরি। আর তাছাড়া মা, আপনিই তো বলেছিলেন যে বাড়িতে শ্বশুর মশাই নেই, তাই আপনার সামনে লজ্জা পাবার কোনো দরকার নেই। কি সঞ্জয়, আমি ঠিক বললাম তো? হ্যাঁ, আমার তো কোনো প্রবলেম নেই। আর তাছাড়া এসব জামা পরা এখন ফ্যাশন হয়ে গেছে, সবাই পরছে। শিল্পা দেখো, তুমি এখন নতুন বউ, এই কটা দিন ঘুমটা দিয়ে নাও, তারপর না হয় তুমি শুধু শাড়ি পরো, তখন আর তোমাকে ঘুমটা দিতে হবে না। তোমাকে এইরকম কাপড় পরতে দেখে আমার খুব লজ্জা পাচ্ছে। আর দেখো, তোমার বড় দাদাও তো সামনে দাঁড়িয়ে রয়েছে।
ও তাহলে দাদার কথা হচ্ছে এখানে। দাদা আপনি বলুন তো, আমি যদি এইরকম জামা কাপড় পরি তাহলে আপনার কি কোনো যায় আসে? আপনি যখন বাইরে যান তখন তো এইরকম জামা কাপড় পরে আরো সব বাকি মেয়েরা ঘোরাফেরা করে, তখন কি আপনি তাদেরকে বারণ করতে পারবেন? না মানে আমারও কোনো প্রবলেম নেই, তুমি তো ঠিকই বলছো। আর তাছাড়া তুমি তো আমার ছোট বোনের মতো, তাই না? দেখলেন তো মা, দাদার কোনো প্রবলেম নেই, তাই আমি এইরকম জামা কাপড় পরবো। আচ্ছা ঠিক আছে, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। শিল্পা চলো, আমাদের আবার রান্না করতে হবে। এই বলে নন্দিনী খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। শিল্পা ও ওভেনে রান্না চাপিয়ে দেয়। নন্দিনী বারবার উপর দিকে ঘুমটা তুলতে তুলতে খাবার বানাচ্ছিল, আর অন্যদিকে শিল্পা কানে হেডফোন লাগিয়ে খাবার বানাচ্ছিল। শিল্পা নিজের ধ্যানে ব্যস্ত ছিল, তার মনে ছিল না যে সে ওভেনে দুধ বসিয়েছিল, দুধ পড়ে যাচ্ছিল। নন্দিনী অনেকবার বলার চেষ্টা করেছিল, কিন্তু শিল্পা নন্দিনীর কোনো কথাই শুনতে পাচ্ছিল না। ঠিক সেই সময় রান্নাঘরে নীলুপমা দেবী চলে আসে। হাই হাই ওপরওয়ালা, আমি আমার ছোট বৌমাকে নিয়ে যে কি করব কি জানি। বৌমা, তুমি গান শুনতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছো, একবার রান্নাটার দিকেও তো ধ্যান লাগাও। দেখো তুমি যেটা বানাচ্ছ ওটা পড়ে যাচ্ছে, দেখো সব দুধ পড়ে গেল। আর বড় বৌমা, রান্নাঘরে তো কেউ নেই, এখন তো তুমি তোমার ঘুমটাটা সরিয়ে দাও, না হলে কতক্ষণ এরকম ঘুমটা সরাতে থাকবে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এবার থেকে আমি পুরো মাথায় রাখবো। হ্যাঁ মা, আমাকে ক্ষমা করে দিন, আমিও মাথায় রাখবো। এই কথা শোনার পর নীলুপমা দেবী রান্নাঘর থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই শিল্পা পুরি ভাজছিল, আর কড়া তেলটা ছিটকে এসে শিল্পার গায়ে পড়ে। নন্দিনী তার শাড়ি এবং তার ঘুমটার কারণে বেঁচে গিয়েছিল। আহ বাবারে, কি করেছে, এই তেলটা ছিটকে পড়লো কি জানি, আমার পুরো জ্বলে গেল। মা তাড়াতাড়ি বরফ নিয়ে আসুন। হে ঈশ্বর, আমি আর পারছি না, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বরফ নিয়ে আসছি। এই বলে নীলুপমা দেবী বরফ নিয়ে এসে শিল্পার পেটে লাগিয়ে দেয়। শিল্পা অনেকটা আরাম পায়। ছোট বৌমা, দেখলে তো এই ছোট কাপড় পরার জন্য তোমার কি অবস্থা হলো। আজ যদি তুমি শাড়ি পরতে তাহলে আর তোমার এইরকম অবস্থা হতো না। দেখো, যেমন বড় বৌমা বেঁচে গেল ঘুমটা দিয়ে থাকার কারণে। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন, ঘুমটা দিয়ে থাকার কারণে আমার চেহারাটা বেঁচে গেল, না হলে গরম তেলের কারণে আমার চেহারাটা পুরো পুড়ে যেত। আমি এখন ঠিক আছি মা, আপনি যান, আমি আস্তে আস্তে সব খাবার বানিয়ে নেব। ঠিক আছে, এবার থেকে সাবধানে কাজ করবে। এই বলে নীলুপমা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে দরজার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে তার দুই বৌমার উপর নজর রাখতে থাকে। নীলুপমা দেবী দেখে যে তার বড় বৌমা ঘুমটা দিয়েও তাড়াতাড়ি কাজ করছে, অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে, আর ছোট বৌমা আস্তে আস্তে কাজ করছে, তার মাত্র কয়েকটা লুচি ভাজা হয়েছে। বড় বৌমা এত তাড়াতাড়ি খাবার বানাচ্ছে, আর ছোট বৌমাটাকে দেখো কি আস্তে আস্তে কাজ করছে, কি জানি খাবার বানাতে পারে কি পারে না। এই সব দেখে নীলুপমা দেবী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তারা দুই বৌমা মিলে খাবার বানিয়ে খাবার টেবিলে সকলকে খাবার বেড়ে দেয়। সকলে খাবার খায়। তখন নীলুপমা দেবী বলে, বড় বৌমা, তুমি ঘুমটার মধ্যে থেকেও এত কিছু খাবার বানিয়েছো, বাহ, দেখে তো খুব ভালো লাগলো, আর খাবারগুলো খুব সুস্বাদু হয়েছে। এই নাও তোমার গিফট। আর ছোট বৌমা, তুমি সব খাবারের থেকে ক্ষীরটাই ভালো বানিয়েছো। মা, আমারও নন্দিনী দিদির মতো গিফট চাই। আমি জানতাম আমি খাবার বানাতে পারবো না, তাই আমি সকলের জন্য ম্যাগি বানিয়েছি। আমার হাতের ম্যাগি খেয়ে দেখুন। এই বলে শিল্পা সকলকে ম্যাগি দেয়। শিল্পা ম্যাগি রান্না করেছে দেখে সঞ্জয় খুব হাসাহাসি করতে থাকে। ঠিক আছে, এরপর থেকে যেন ভালো খাবার বানানো হয়, ম্যাগি খেয়ে কারোর পেট ভরে না। এই নাও তোমার গিফট, কিন্তু এই গিফটের উপর তোমার কোনো অধিকার নেই। তুমি যখন ভালো সুস্বাদু খাবার বানানো শিখে যাবে তখন এর থেকেও ভালো গিফট দেব। দেখো ছোট বৌমা, শুধু শর্ট ড্রেস পরে মডেলিং করাটা তোমার কাজ নয়, তুমি এখন বাড়ির বৌমা, ভালো বৌমা হয়ে দেখানোটাই তোমার কাজ। হ্যাঁ শিল্পা, মা ঠিক কথাই বলছে। দেখো, রোজ রোজ তো আর ম্যাগি খাওয়া যায় না, তুমি বরং নন্দিনী বৌমার কাছ থেকে রান্না করা শিখে নাও, তাহলে তো আর তোমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ঠিক আছে, আমি নন্দিনী দিদির কাছে সব রান্না বান্না করা আর তার সাথে শাড়ি পরাটাও শিখে নেব। দিদি, তুমি আমাকে শাড়ি পরা শিখিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ শিল্পা, কেন শেখাবো না, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব।
সেদিনের পর থেকে নন্দিনী শিল্পাকে বাড়ির ছোটখাটো কাজ করা, রান্না বান্না করা এবং শাড়ি পরানো সবকিছু শিখিয়ে দেয়। সেদিনের পর থেকে শিল্পা ও নন্দিনীর মতো শাড়ি পরতো। এইরকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতেই লাগলো।